সায়েন্সের জন্য কোন কোন কেরিয়ারগুলি ওপেন আছে দেখে নেওয়া যাক। বিশেষ বিষয়গুলি গভীরভাবে জানার আগে আমরা বলে নিই যে ছাত্রছাত্রীরা এই জায়গায় দুই ধরনের কাজ করতে পারবে। অপশন এ, গবেষণার দিকে যাওয়া। অপশন বি, অ্যাপ্লিকেশন সায়েন্স নিয়ে কেরিয়ার তৈরি করা। যেসব ছাত্ররা অত্যন্ত কৌতূহলী, যারা পাঠ্য বইয়ে যা যা তথ্য আছে বা আমরা যে কারিকুলাম তাদের পড়াই তার বেশি কিছু জানতে চায়, তাদের জন্য গবেষণার কাজ ভালো। মানে এরা হলো খুব কৌতূহলী ছেলেমেয়ে, আর এই ধরনের ছাত্ররাই পড়ে গিয়ে সেই ধরনের সলিউশন খুঁজতে চাইবে যেগুলি আজ জানা নেই। অন্যদিকে অ্যাপ্লিকেশন সায়েন্স হলো যেখানে মানুষ কিছু সমস্যার সমাধান করতে উপস্থিত নলেজ ব্যবহার করে। যদি আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ারদের দেখেন, এগুলি হলো অ্যাপ্লিকেশন সায়েন্স কি তার কয়েকটি উদাহরণ। আমি যেটা বললাম যে এই সায়েন্সগুলি এমন সব তথ্য খোঁজে যা হয়তো এখনো জানা নেই, তবে ভবিষ্যতে কিছু কিছু সমস্যার সমাধান করতে ব্যবহৃত হবে। অ্যাপ্লিকেশন সায়েন্সে কিছু সমস্যার সমাধান করতে উপস্থিত নলেজ ব্যবহার করা হয়। এখন দেখে নেব এমন কিছু কেরিয়ার যেগুলি সায়েন্স আর ম্যাথমেটিক্স ভালোবাসে এমন ছাত্রদের জন্য ওপেন রয়েছে। ছাত্রদের কাছে সবচেয়ে কমন কেরিয়ার যেটা, সেটি হলো ইঞ্জিনিয়ারিং। এখন ইঞ্জিনিয়ারিংয়ে অনেক স্পেশালাইজেশন আছে যেগুলি আজ দেখতে পাওয়া যায়। দুর্ভাগ্যবশত ভারতে বেশিরভাগ ছাত্র আর অভিভাবকই এর টপ 4 থেকে 5টা স্পেশালাইজেশন সম্পর্কেই জানেন, অর্থাৎ কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, অটোমোবাইল, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং। তবে এই জায়গায় আজকে প্রায় 30 থেকে 40টি নানান ধরনের স্পেশালাইজেশন আছে। আপনি কেরিয়ার পোর্টালে এই সব স্পেশালাইজেশন সম্পর্কে দেখতে পাবেন। তবে এখন আমি বলবো ইঞ্জিনিয়াররা আজকের দিনে কি কি সুবিধা আর চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাই যে ছাত্র ইঞ্জিনিয়ার হতে চায় তার সবার আগে সায়েন্স আর ম্যাথামেটিক্স ভালো লাগতে হবে। এটাই হলো 1 নম্বর প্রয়োজনীয়তা। দ্বিতীয়ত, এইসব ছাত্রদের হাতে কলমে কাজ করতে পছন্দ করতে হবে। এটা তো একটি অ্যাপ্লিকেশন সায়েন্সই, তাই আপনাকে প্রবলেম সলভ করার জন্য বর্তমানের থিওরিগুলি জানতে হবে। কয়েকটি চ্যালেঞ্জ হলো এটি সবচেয়ে কম্পিটিটিভ জায়গার একটি। এখানে চাকরির সুযোগ যেমন বেশি, সেরকম ভারতে আজকে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম বসার জন্য, মানে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, 9 লাখের বেশি স্টুডেন্ট প্রতি বছর জেইই এক্সামে বসে। যার মধ্যে ভারতের সবচেয়ে জনপ্রিয় ইনস্টিটিউশনগুলি রয়েছে। এই আইআইটিগুলি ধরুন আপনাকে দেবে প্রায় 13,000 সিট। আর আপনি যদি দেশের সবকটি বেস্ট সিট একত্রিত করেন, বেসরকারি কলেজ আর সেরা সরকারি কলেজগুলি সহ, তাহলে দেখা যাবে যে 70 কি 80,000 ভালো সিট আছে। তবে দেশের সবকটি সিটের মধ্যে মাঝারি আর তার চেয়ে নিম্নমানের কলেজগুলি সহ আমরা দেখতে পাচ্ছি মোট 16 লাখ সিট, যেখানে প্রায় 12 লাখ ছাত্র পৌঁছতে চায়। এর মানে কি? এর মানে হলো এই যে যত ছাত্র এর জন্য আবেদন করে, সিটের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। ফলে যেসব ছাত্রের র্যাঙ্ক একটি বিশেষ মানের নিচে থাকে, তারা প্রায়শই এমন কলেজে সুযোগ পায় যেখানে তারা হয়তো সবচেয়ে ভালো কারিকুলাম বা খুব ভালো প্লেসমেন্ট পায় না। অথচ তারা প্রায়ই এইসব এন্ট্রান্স এক্সামের প্রস্তুতির জন্য অনেক টাকাই খরচ করে। তাই ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতির সময় এই বিষয়গুলিও মাথায় রাখা দরকার। অন্যান্য কয়েকটি চ্যালেঞ্জ হল, আজ আপনি যে যে ধরনের ইঞ্জিনিয়ারদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখছেন, তাদের একটি বড় অংশই কিন্তু কলেজে তাদের পড়া কোর্সের বিষয় নিয়ে কাজ করছে না। উদাহরণস্বরূপ, আপনি যদি বহু সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দেখেন, তাহলে তারা হয়তো শুধুই ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স থেকেই নয়, অন্যান্য ফিল্ড থেকেও এসেছেন। তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও আসতে পারেন। কেন? কারণ অনেক কর্পোরেটই এখন যে কোনো স্ট্রিমের ইঞ্জিনিয়ারদের হায়ার করছে যদি তার একটি বিষয় হিসেবে কম্পিউটার সায়েন্স থেকে থাকে। চলুন আমরা কেরিয়ার পোর্টালটি দেখি এবং সেখানকার বিভিন্ন স্পেশালাইজেশন সম্পর্কে বোঝার চেষ্টা করি। ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বললে এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্পেশালাইজেশন রয়েছে। এখন ছাত্ররা সাধারণত সফটওয়্যার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, এরোস্পেস বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, মেকানিক্যাল আর কিছু ক্ষেত্রে মেরিন ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও সচেতন। তবে আপনি যদি পোর্টালটি দেখেন, সেখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে যা এইগুলির বাইরের। ছাত্রদের এই সমস্ত অপশনগুলি বোঝাটা এবং সেই মতো আরও ভালো অপশন বেছে নিতে সক্ষম হওয়াটা জরুরি। দুর্ভাগ্যবশত তথ্য জানা না থাকার কারণে ভারতে আজ বিটেক কোর্সে
স্নাতক স্তরে এই অপশনগুলির বেশিরভাগই থাকা সত্ত্বেও ছাত্রদের মধ্যে শুধুমাত্র কয়েকটি অপশন বেছে নেওয়ার প্রবণতাই থাকে, কারণ তারা এই ধরনের নলেজ নিয়ে কোথায় কোথায় কাজ করতে পারবে তা জানে না। এখন অদ্ভুত ব্যাপার হলো, আইটি সেক্টরে সংস্থাগুলি ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ক্ষেত্র থেকেই ছাত্রদের নিয়োগ করে থাকেন। এমনকি সেই কম্পিউটার সায়েন্সও হলো এমন একটি বিষয় যা বিটেক ডিগ্রিতে ৩ বা ৪ বছরের মধ্যে কভার করা হয়। সুতরাং আমরা এই ইঞ্জিনিয়ারিংয়ের অপশনগুলির মধ্যে সেরকম কয়েকটি দেখে নেব যেগুলি আজকে এতটা কমন নয়। এর ফলে সেই সব বিষয়ে ছাত্রদের ভালো আগ্রহ থাকলে আপনি কি কি বিষয়ে রেকমেন্ড করতে পারেন সেই সম্পর্কে আপনার একটি ধারণা তৈরি হবে। তাহলে এতে সেই সব কেরিয়ার অপশনগুলি খুলে যাবে যেখানে কম্পিটিশন কম অথচ স্কোপ বেশি। তাহলে দেখে নেব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এখন ভারতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক স্কোপ রয়েছে, কেননা আমাদের অনেক ইন্ডাস্ট্রি টেক্সটাইল ভিত্তিক। এটি দেশের অনেক জায়গায় এবং অনেক রাজ্যেই ছড়িয়ে আছে। এখন যে ছাত্র ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস হল আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক কোর্স করার 3টি মূল বিষয়। তাহলে এর জন্য কমন এন্ট্রান্স এক্সাম হল জেইই মেইনস, যা কন্ডাক্ট করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। স্টেট লেভেলে এন্ট্রান্স এক্সামও হয়, যেগুলি প্রতিটি রাজ্যের ক্ষেত্রে প্রাসঙ্গিক। আমি এখনই সেগুলির দিকে যাচ্ছি না, কারণ কেরিয়ার গাইড হিসেবে সেগুলি আপনাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা হতে পারে। সুতরাং ছাত্রদের সাথে কথা বলার সময় আপনার জন্য এই গবেষণা করাটা জরুরি। এখন ন্যাশনাল লেভেল এন্ট্রান্স এক্সামে ফিরে আসি। এখানে অবশ্যই রয়েছে জেইই মেন্স। এরপরে জেইই অ্যাডভান্সে যাওয়ার জন্য একজনকে 2,25,000-এর মধ্যে র্যাঙ্ক করতে হবে, যা হলো ভারতে আইআইটিগুলিতে আবেদন করার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তাহলে এই কোর্সগুলির বেশিরভাগই হলো জেইই মেন্স আর তারপরে জেইই অ্যাডভান্সড, যাতে করে আইআইটিগুলিতে ইঞ্জিনিয়ারিং পড়া যায়। তবে আইআইটিগুলি ছাড়াও ভারতে অধিকাংশ কলেজই জেইই মেন্স বা স্টেট লেভেলে এন্ট্রান্স এক্সামগুলিকেই মান্যতা দেয়। কিছু কিছু বেসরকারি কলেজ আছে যাদের নিজস্ব এন্ট্রান্স টেস্ট আছে, যেমন এসআরএম জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বা এসআরএম জেইই। বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আছে বিটস্যাট। তবে তাদের কমন কিছু বিষয় থাকতে পারে, যা এনসিইআরটি ক্লাস 11 আর 12-এর ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসের সিলেবাস ভিত্তিক। সেখানে তাদের এন্ট্রান্স টেস্টের অন্য কিছু দিকও থাকতে পারে। যেমন দেখা যাচ্ছে যে বিটস্যাটে ইংরেজিরও একটি বিষয় রয়েছে, তাই স্টুডেন্টদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ফিরে আসা যাক। আপনি লক্ষ্য করবেন যে এখানে উল্লেখ করা একাধিক পথ রয়েছে, যেখানে কোর্সের যোগ্যতা শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য, যারা ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসের কম্বিনেশন নিয়ে পড়াশোনা করেছে। পড়াশোনার যে কোনো স্ট্রিম থেকে ছাত্রছাত্রীরা ক্লাস 10-এর পরে টেক্সটাইল টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা শেষ করে টেক্সটাইল টেকনোলজিতে, টেক্সটাইল কেমিস্ট্রিতে আন্ডার গ্র্যাজুয়েট করতে পারে। সুতরাং স্পেশালাইজেশনের এরিয়াগুলি সাধারণত ম্যানুফ্যাকচারিং, রিসার্চ এবং ডেভেলপমেন্ট এবং প্রসেসিংয়ের অধীনে থাকে। এই এরিয়াগুলিকে আরও ভালোভাবে বোঝার জন্য ছাত্রছাত্রীরা এই অপশনগুলিতে ক্লিক করে সেগুলি পড়তে পারে। যাই হোক, পাথওয়ে সাধারণত একই, শিক্ষাগত প্রয়োজনীয়তাও একই। শিক্ষার জন্য প্রয়োজনীয় বছরের সংখ্যা মিনিমাম 16 থেকে 20 বছরের মধ্যে। কাজের সুযোগ এখানে লিস্ট করে দেওয়া আছে। আমরা দেখেছি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছাত্ররা অটোমোবাইল সেক্টরের মতো অন্যান্য এরিয়াতেও কাজ করে। যেমন আজকে এয়ারব্যাগ, সিট বেল্ট, সিট কভার ডিজাইন করছে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা। জব প্রোফাইলও এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনীয় দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ছাত্রদের অনুসন্ধানী, কৌতূহলী এবং বাস্তববাদী হতে হবে। তাদের হাতে কলমে কাজ করা আর এন্টারপ্রাইজিং হওয়া দরকার। তাদের ভালো পারসুয়েডার হতে হবে। তাদের ম্যানেজেরিয়াল কোয়ালিটি থাকতে হবে। যদি বছর দুয়েকের অভিজ্ঞতার পরে তারা মিড লেভেল বা হাই লেভেল ম্যানেজমেন্ট জব খোঁজেন। সুতরাং এই জায়গায় ভালো ফল করার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং ছাড়াও প্রয়োজন প্রবলেম সলভিং, ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি বোঝা, নাম্বার আর ম্যাথসে স্বাচ্ছন্দ্য বোধ করা এবং ফিজিক্যাল সায়েন্স আর কেমিক্যাল সায়েন্সে ভালো জ্ঞান থাকা। এছাড়াও মেকানিক্যাল রিজনিং, রিটেন কম্প্রিহেনশন, ইন্ডাকটিভ রিজনিং, ম্যাথমেটিক্যাল আর নিউমেরিক্যাল রিজনিংও এক্ষেত্রে থাকা ভালো। ইঞ্জিনিয়ারিংয়ের পরবর্তী স্পেশালাইজেশনের দিকে এগিয়ে যাব। আসুন আমরা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং দেখে নিই। দেশ হিসেবে স্পেস টেকনোলজিতে আমাদের সাফল্যের কারণে প্রচুর ছাত্রছাত্রী এই বিষয়ে আগ্রহী। বেশিরভাগ ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেই
পথগুলি একই রকমের, যেখানে বিটেক ডিগ্রির জন্য সাবজেক্ট কম্বিনেশনে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স থাকা প্রয়োজন। এরোস্পেসে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমার জন্য ক্লাস 11 আর 12-এ ম্যাথমেটিক্স থাকাটা যথেষ্ট, আর ছাত্রদের পক্ষে এরোস্পেস বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক করাটা উচিত। এখন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্র্যাড লেভেলে সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু পোস্ট গ্র্যাডে এমটেক লেভেলে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অনেক বেশি পাওয়া যায়। তবে ইন্ডাস্ট্রি থেকে আমরা যেটা দেখেছি যে রকেট ইঞ্জিনিয়ারিংয়ে এমন অনেক ইঞ্জিনিয়ার রয়েছেন যারা বিভিন্ন ফিল্ড থেকে এসেছেন। তাহলে সেক্ষেত্রে রয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার, রয়েছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার, রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে কাজ করে, রয়েছে মেটেরিয়াল সায়েন্টিস্ট যারা রকেট শিপের স্ট্রাকচার আর কি কি মেটেরিয়াল লাগে সেসব নিয়ে কাজ করেন, রয়েছে জিআইএস, রয়েছেন ম্যাথামেটিশিয়ানস, সফটওয়্যার প্রোগ্রামার যারা একটা কার্যকর মেশিন বানানোর জন্য একসাথে কাজ করেন। নানান রকমের ইঞ্জিনিয়াররা একসাথে একটি ফ্লাইং এয়ারক্রাফট তৈরি করেন। এখন সাধারণত এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার আর এরোস্পেস ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এখানে পেমেন্ট বেশ ভালো। এর কারণই হল কাজের এই ফিল্ডে অত্যন্ত হাই লেভেলের এক্সপার্টিস আর অ্যাকিউরেসির প্রয়োজন। ইঞ্জিনিয়ারদের জন্য প্রয়োজনীয় খরচের পরিমাণ 4 লাখ থেকে 20 লাখ অবধি হয়, আর এটি নির্ভর করে কোন ধরনের কলেজে ছাত্ররা আবেদন করছে তার উপরেও। এই ক্ষেত্রে সুযোগও অজস্র। এর কারণ হলো এই যে আমরা মঙ্গল গ্রহে কলোনি তৈরি করতে চাইছি, আমরা আরও বেশি সংখ্যায় স্পেস এক্সপেডিশন করতে চাইছি, আমরা ভালো আর আরও বেশি এফেক্টিভ এয়ারক্রাফট টেকনোলজি তৈরি করতে চাইছি। এত বছর ধরে আমরা দেখে আসছি যে প্লেনে চড়াটা কিভাবে আরও বেশি ডেমোক্র্যাটিক আর অনেক কম খরচ সাপেক্ষ হয়ে উঠেছে। এখন এর ভিতরেই আমাদের কাছে আছে নানান স্পেশালাইজেশন, যেমন এরোডাইনামিক্স আর ফ্লাইট মেকানিক্স স্পেশালিস্ট, এয়ারক্রাফট স্ট্রাকচার, মেটেরিয়াল ইঞ্জিনিয়ার, প্রোপালশন ইঞ্জিনিয়ার, অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ার ইত্যাদি, এভিওনিক্স ইঞ্জিনিয়ার, এরোনটিক্স ইঞ্জিনিয়ার। এভিওনিক্স ইঞ্জিনিয়ার সাধারণত কাজ করেন ইলেকট্রিক্যাল সিস্টেম, স্পেসক্রাফট, এয়ারক্রাফট, স্যাটেলাইট আর মিসাইল নিয়ে। কমিউনিকেশন, নেভিগেশন আর গাইডেন্স সিস্টেমের জন্য কম্পিউটার সিস্টেম সাপোর্টেড ডিজাইনও করেন। এগুলি ছাড়াও তারা ফ্লাইট সেফটি সিস্টেম, ইলেকট্রনিক নেভিগেশন সিস্টেম ইত্যাদি সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে সেগুলির সমাধানের জন্য রিসার্চ কন্ডাক্ট করেন। তাহলে এই রকম অনেক স্পেশালাইজেশনই আছে যেগুলি ছাত্ররা পড়তে বা বুঝতে পারে। তবে স্টুডেন্টদের জন্য কোন স্পেশালাইজেশন ভালো হবে সেটা বের করার একটা ভালো উপায় হলো ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি ডোমেন ছাড়াও বিটেক লেভেলে কী ধরনের কোর্স করা উচিত সেটি জেনে নেওয়া। এছাড়াও আপনি জানতে পারেন যে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসের মধ্যে ছাত্রছাত্রীরা কোন বিষয়ে বেশি আগ্রহী, সেই বিষয়গুলির কোন কোন চ্যাপ্টারে তাদের আগ্রহ আর একটু বেশি, আর তারা কি কি শিখতে বেশি পছন্দ করে। তাহলে আপনি যদি ক্লাস 11 আর ক্লাস 12-এর ফিজিক্স আর কেমিস্ট্রির সিলেবাস দেখেন, দেখবেন যে কিছু কিছু ছেলেমেয়ের ওই বিষয়গুলির মধ্যেও কিছু কিছু প্রিয় চ্যাপ্টার রয়েছে। এইগুলি তাদের কোন এরিয়াগুলিতে যাওয়া উচিত সেটা চিহ্নিত করার ভালো ইন্ডিকেটর হতে পারে। তবে ছাত্রছাত্রী আর অভিভাবকদের মধ্যে কিছু সাধারণ প্রবণতা দেখা যায়। যে যে বিষয়গুলিকে তারা ভালো বলে মনে করেন আর যে বিষয়গুলিতে কাজের সুযোগ অনেক বেশি, তার উপর ভিত্তি করে তারা স্পেশালাইজেশন, স্ট্রিম আর ইঞ্জিনিয়ারিং বেছে নেন। ঠিক যে কারণে আপনি দেখবেন যে প্রচুর সংখ্যায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আর সফটওয়্যার আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের মধ্যে এই ধারণা আছে যে এই জায়গায় অনেক বেশি সংখ্যায় সুযোগ সুবিধা রয়েছে। তবে যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সেই দিকে কোনো আগ্রহ না থাকে, যদি এমন ছাত্র থাকে যে সফটওয়্যারে তো বেশ আগ্রহী কিন্তু প্রোগ্রামিংয়ে তার কোনো আগ্রহ নেই আর কম্পিউটার নিয়ে কাজ করতে ভালোবাসে না, তাহলে সেটা তার জন্য সেরা জায়গা নাও হতে পারে। সুতরাং ছাত্রদের এই অপশনগুলি জানানোর সময় ক্যারিয়ার গাইডদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে। এখানে জব অপরচুনিটিগুলি ডিটেইলে দেওয়া হলো। যেসব সংস্থাগুলি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং স্পেস থেকে ছাত্রদের হায়ার করে, এয়ারবাস থেকে শুরু করে স্পেস এক্স, নাসা, ইসরো, ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ, লকহিড মার্টিন, বিচক্রাফট হলো সেই সব বড় অর্গানাইজেশন যেখানে ছাত্ররা কাজ করতে পারে। প্রয়োজনীয় দক্ষতাগুলি হলো বাস্তববাদী হওয়া, যেখানে ছাত্রছাত্রীদের হাতে কলমে কাজ করতে পছন্দ করতে হবে, তাদের কৌতূহলী আর অনুসন্ধানী হতে হবে, তাদের প্রচলিত উপায়ে উপস্থিত পদ্ধতি ও কৌশল ব্যবহার করে এই ক্ষেত্রের বিশেষ সমস্যার সমাধান করতে হবে। প্রয়োজনীয় দক্ষতা এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি এখানে উল্লেখ করা হলো। একজনকে দৈনন্দিন কাজকর্মে অত্যন্ত অর্গানাইজড হতে হবে, বেশিরভাগ পরিস্থিতিতে প্র্যাকটিক্যাল আর শান্ত থাকতে হবে, আর তার মধ্যে নতুন নতুন জিনিস আর অ্যাক্টিভিটির মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করার ইচ্ছে থাকতে হবে।
সায়েন্টিফিক টেকনিক্যাল স্কিল আর টেকনিক্যাল ডিজাইন এবং ড্রয়িংয়ের সাথেই আরও কয়েকটি স্কিল সেট প্রয়োজন। নলেজের মধ্যে অবশ্যই রয়েছে ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি এবং সায়েন্স থেকে ম্যাথামেটিক্স। এই এরিয়াগুলি কিছুটা অর্থে ক্লাস 12-এর এনসিইআরটির সিলেবাসেও কভার করা হয়। এই জায়গায় ঠিক কতটা নলেজ প্রয়োজন সেটা বুঝতে বিটেক প্রোগ্রাম অবধি অপেক্ষা করতে হতে পারে। আমি আশা করব না যে ক্লাস 11-12-এর ছাত্রছাত্রীরা বিটেক ডিগ্রি না করা পর্যন্ত এই এলিমেন্টগুলি পুরোপুরি বুঝতে পারবে। তাই এটি হলো এমন একটি জিনিস যা স্টুডেন্টদের বিটেকের 4 বছর বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে তারা কি কি পড়তে চলেছে সেই সিলেবাসটি বুঝতে সাহায্য করবে। আর এইটি তাদের জন্য বিশেষ কোনো একটি কোর্স সঠিক কিনা সেটি জানারও ভালো উপায়। কী ধরনের অ্যাক্টিভিটি রয়েছে সেগুলি এখানে ডিটেলে দেওয়া হয়েছে, যাতে তারা কোন ধরনের এরিয়াতে কাজ করবে আর তাদের মূল দায়িত্বগুলি কি হবে তা জানতে সাহায্য করতে পারে। পরবর্তী স্পেশালাইজেশন যেটি আমরা আলোচনা করব সেটি হলো মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, একটি সম্ভাবনাময় বিটেক ডিগ্রি যা ক্রমশ বিভিন্ন ইনস্টিটিউশনে, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, কমনলি অফার করা হচ্ছে। এখন মেকাট্রনিক্স হলো একাধিক এরিয়ার একটি কম্বিনেশন। আপনি এতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আর সফটওয়্যার আর কম্পিউটার সায়েন্সের এলিমেন্টগুলি পেতে পারেন। যেহেতু এই সব কিছুই একসাথে একটি রোবট বা একটি মেকাট্রনিক মেশিন তৈরিতে সাহায্য করে, তাই কোনো ছাত্র এই স্পেশালাইজেশন করতে চাইলে তার কাছে এই বিভিন্ন বিষয়ই বেশ প্রয়োজনীয় হয়ে উঠবে। সুতরাং আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকাট্রনিক্স বা অ্যাপ্লাইড মেকানিক্স বা এই রকম এরিয়া থাকতে পারে, অথবা এখন ছাত্রছাত্রীরা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়েও বিটেক করতে পারে। যদিও এটি খুব সাধারণভাবে পাওয়া যায় না, তবে ভারতে বেশ কিছু কলেজ আছে, যেমন দেরাদুন ইউপিএস, ভেলোরের ভিআইটি ইত্যাদিতে ব্যাচেলর ডিগ্রিতে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। ইঞ্জিনিয়ারিংয়ের এটি ইন্টারডিসিপ্লিনারি এরিয়া। বেশিরভাগ অ্যাপ্লায়েন্স আর ডিভাইস যেগুলি আমরা আজ ব্যবহার করি সেগুলি হলো একসাথে বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের কম্বিনেশন। সুতরাং ছাত্রছাত্রীরা ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসের মধ্যে কোন কোন চ্যাপ্টারে বেশি আগ্রহী তার উপর নির্ভর করে তাদেরকে এইগুলি জানানো যেতে পারে। এখন আমরা চলে যাব এর পরের এরিয়ায়, যা কেমিস্ট্রির খুব কাছের, কারণ আমরা এর আগে যে দুটি এরিয়া আলোচনা করেছি সেগুলি অনেকটাই ফিজিক্স কেন্দ্রিক। এখন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে তাকালে দেখা যাবে যে এই দুটি এরিয়ায় বরাবরই প্রচুর স্কোপ রয়েছে, আর কেমিস্ট্রির প্রতি বেশি ঝোঁক থাকলে ছাত্ররা এই অপশনগুলি দেখতে পারে। এখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ে দেখব যে প্রায় প্রতিটি এফএমসিজি প্রোডাক্ট বা ফাস্ট মুভিং কনজিউমার গুড প্রোডাক্ট যেগুলি আমরা বাড়িতে ব্যবহার করি, যেমন সাবান, শ্যাম্পু, ডিওডোরেন্ট, টুথপেস্ট ইত্যাদি, তৈরি করছেন কেমিক্যাল ইঞ্জিনিয়াররা। তারা অয়েল গ্রিডে, যেখানে তেল বা অন্যান্য ন্যাচারাল গ্যাসের জন্য ড্রিল করতে হয়, সেখানে কাজ করা ছাড়াও এই সব প্রোডাক্ট তৈরির কাজও করেন। তবে আমি এটি এই কারণেই আলোচনা করতে চাইছি কারণ এই এরিয়াগুলি ছাত্রদের খুব প্রাথমিক চয়েস নয়, আর কখনো কখনো একটি স্পেশালাইজেশনের বদলে আরেকটি বেছে নিতে ছাত্রদের যথেষ্টই বেগ পেতে হয়। প্রায়শই এরকম ছাত্র দেখবেন যার মধ্যে সঠিক কোর্স বা সঠিক কলেজ বেছে নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি থাকে। এখন দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে কিছু কিছু ইন্ডাস্ট্রিতে যে কোনো স্ট্রিম থেকেই ইঞ্জিনিয়ার হায়ার করা হয়, যেমন ধরুন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে, আইটির ক্ষেত্রে বা ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে। সব রকম স্ট্রিমের স্টুডেন্টরাই ভালোভাবে আইটির ক্ষেত্রে কাজ করছে। তবে এরকম ছাত্রও আছে যাদের বিশেষ ধরনের বিষয়ে বেশি আগ্রহ থাকে। স্পেশালাইজেশন তার ভিত্তিতেও রেকমেন্ড করা যেতে পারে। লং টার্মে এমন স্পেশালাইজেশন বেছে নেওয়াটা অনেক বেশি যুক্তিযুক্ত যা আপনি আপনার কেরিয়ারে ব্যবহার করবেন। তাই লং টার্মে কলেজের চেয়েও আগ্রহ অনুযায়ী স্পেশালাইজেশন বেছে নেওয়াটা জরুরি। তবে এই ব্যাপারে ছাত্রদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সত্যি আগ্রহ আছে এরকম বিষয়ে পড়াশোনা করাটাই সবসময় বেশি যুক্তিযুক্ত। এবারে ইনফরমেশন টেকনোলজি ক্লাস্টার দেখে নেব। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো অবাক হচ্ছেন যে এটাকে আমি ইঞ্জিনিয়ারিংয়ের থেকে আলাদা করে রেখেছি কেন। এখন ইঞ্জিনিয়ারিংয়ের নিজেরই অনেক অপশন রয়েছে, আর ইনফরমেশন টেকনোলজি ক্লাস্টারের মধ্যেও অনেকগুলি অপশন রয়েছে। সুতরাং আপনার কিছু কিছু ছাত্র যারা প্রোগ্রামিংয়ে ইন্টারেস্টেড, তারা ক্লাউড কম্পিউটিং এক্সপার্ট বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট অথবা এথিক্যাল হ্যাকার হতে পারে। আর আপনি হয়তো এটাও ভাবছেন আমি হাতে সেলফোন ধরে আছি কেন।
এখন অনেক বছর আগে, ধরুন ৬০ কি ৭০ বছর আগে, যদি আমাদের ২ বা ৩ এমবি ডেটা ট্রান্সফার করতে হতো, তাহলে সেই ডেটা স্টোর আর শেয়ার করার জন্য আমাদের বিরাট বড় রুমের সাইজের যন্ত্রের প্রয়োজন হতো, শুধু সেইটুকু ডেটা স্টোর আর শেয়ার করতেই। আজ আমার কাছে এমন একটি সেলফোন আছে যা মাইক্রো ইউএসবি ড্রাইভ ব্যবহার করে, যা কিনা আকারে আমার থাম্বনেইলের চেয়েও ছোট। সুতরাং আজ আমাদের হাতের মুঠোয় সেই ক্ষমতা আছে যা কিনা অ্যাপোলো 11-এ ব্যবহার করা কম্পিউটিং টেকনোলজির চেয়ে বেশি ভালো। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে ইনফরমেশন টেকনোলজি কতটা এগিয়ে গেছে, আর সেই কারণে আমরা আজ মানুষ হিসেবে আমাদের জীবনকে আরেকটু সহজ করে তুলতে কি না করতে পারছি। আর আমি আগেই যেমনটা বলেছি যে গত ৫ বছরে স্বাচ্ছন্দ্য হয়ে উঠেছে প্রোডাক্টিভিটির সবচেয়ে বড় চালকগুলির অন্যতম। আপনি আজ যত অ্যাপ্লিকেশন দেখছেন বা জায়ান্ট লিপ দেখতে পাচ্ছেন, সেগুলি প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি হয়েছে। এবং যেসব বড় অর্গানাইজেশনে আপনি নানান ধরনের জব পেতে পারেন, যেখানে অনেক ইনভেস্টমেন্ট করা হয়েছে, সেগুলি সবই প্রযুক্তির উপর নির্ভর করে গড়ে উঠেছে। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা যেসব পপুলার এরিয়া দেখলাম, তার মধ্যে প্রচুর ছেলেমেয়েই ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করতে চায়। এখন ইনফরমেশন টেকনোলজি ক্লাস্টারটা দেখে নেব। এর মধ্যেই অনেকগুলি কেরিয়ার রয়েছে। সার্চ অপশনে গিয়ে ইনফরমেশন টেকনোলজি টাইপ করলেই আপনি পেয়ে যাবেন ইনফরমেশন সিস্টেম ম্যানেজার। মজার কথা হলো, লাইব্রেরিয়ান বা ডিজিটাল কিউরেটরও তার মধ্যে আছে। যদিও স্কিল সেট, প্রয়োজনীয় কোয়ালিফিকেশন সামান্য আলাদা। সিস্টেম আর সলিউশন আর্কিটেক্ট, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ইআরবি কনসালট্যান্ট, এথিক্যাল হ্যাকার, টেকনিক্যাল রাইটার, এই সবগুলি সাধারণত আইটি সেক্টরের মধ্যে পড়বে। এখন ইনফরমেশন সিস্টেম ম্যানেজার সম্পর্কে দেখব। এই ক্যারিয়ারগুলি সরাসরি ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসের সাথে যুক্ত। সুতরাং এই কারণে আপনি দেখবেন যে ক্লাস 11-12-এর পিসিএম ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রির একটি পাথওয়ে। বিসিএর জন্য ক্লাস 11-12-এ ম্যাথস সহ যে কোনো স্কিম থাকাটা আবশ্যক। বিবিএর সাথে আইটি বা সমমানের কোনো ডিগ্রিও করা যায়। যদিও ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বিসিএ আর বিটেক হল আরও বেশি জনপ্রিয় চয়েস। এখন বেশিরভাগ কলেজেই ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ার জন্য ম্যাথস হলো একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তবে আরও বেশি অপশন খোলা রাখার জন্য ছাত্রদের ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস রাখতে বলি। আর যদি তারা অপশনাল সাবজেক্টে কম্পিউটার সায়েন্স রাখে, তাহলে সেটি হবে আরেকটি বাড়তি অ্যাডভান্টেজ। মাসিক রোজগার এখানে উল্লেখ করা হয়েছে। আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আইটির ক্ষেত্রে কয়েকটি হাইয়েস্ট প্লেসমেন্টের জায়গা আছে। ভারতীয় টাকায় খরচের পরিমাণ এখানে বলা হয়েছে ৮০,০০০ থেকে ১২ লাখের মধ্যে। ভবিষ্যৎ সম্ভাবনা এখানে যথেষ্টই স্থিতিশীল আর ভালো। আমরা এর আগেই উল্লেখ করেছি যে টেকনোলজি সেই অবলম্বন হতে চলেছে যার উপর ভিত্তি করে বেশিরভাগ কেরিয়ারগুলি বিবর্তিত হতে চলেছে। সুতরাং টেকনোলজি আরও বেশি করে প্রত্যেক টাইপের কেরিয়ারেরই একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হতে চলেছে, আর সেই জন্যই ভবিষ্যৎ সম্ভাবনাও এখানে অত্যন্ত উজ্জ্বল। তাহলে আপনি যদি সিস্টেম এক্সিকিউটিভ হিসেবে শুরু করেন, আপনি সিনিয়র সিস্টেম এক্সিকিউটিভ, লিড সিস্টেম এক্সিকিউটিভ ইত্যাদি অবধি হতে পারবেন। আর তারপর চিফ টেকনোলজি অফিসার হতে পারেন, যেটা হলো একটি অর্গানাইজেশনের হাইয়েস্ট রোল। স্পেশালাইজেশনগুলিও এখানে উল্লেখ করা হলো। আমরা আগে যেরকম কয়েকটি পড়েছি, সেগুলির মধ্যে কয়েকটি রয়েছে। ছাত্ররা এগুলি দেখে নিয়ে আরও বিস্তারিতভাবে পড়তেও পারেন। এর জন্য মোট এক্সপিরিয়েন্স ওই ১৬ থেকে ১৮ বছরের পড়াশোনার মধ্যে হয়। এখানে রোল মডেলও উল্লেখ করা হয়েছে। আর জব অপরচুনিটির প্রকার, জব প্রোফাইল আর দক্ষতার মধ্যে রয়েছে অবশ্যই অনুসন্ধানী আর কৌতূহলী হওয়া, বাস্তববাদী হওয়া, হাতে কলমে কাজ করতে চাইতে হবে, কনভেনশনাল হতে হবে আর সেট প্যাটার্ন মেনে চলতে হবে। এই পাথওয়েতে কেরিয়ার তৈরি করতে চাইলে কম্পিউটার আর সিস্টেমের বিষয়ে জ্ঞান থাকা ছাত্রদের জন্য সহায়ক হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বিশ্ব ভ্রমণ করতে ভালোবাসবে, মার্চেন্ট নেভি তাদের জন্য একটি অপশন হতে পারে। মার্চেন্ট নেভিতে আপনি দেখবেন যে মোটামুটি কাজের দুটি এরিয়া আছে, নটিক্যাল সায়েন্স বা বিএসসি ডিগ্রি কোর্স, আর আরেকটি হলো মেরিন ইঞ্জিনিয়ারিং। এখন এই দুটি বিষয় নিয়ে যে যে কেরিয়ার তৈরি করা যেতে পারে সেগুলি বেশ আলাদা। যে নটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছে সে জাহাজের ক্যাপ্টেন হতে পারে। এখন জাহাজের ক্যাপ্টেন শুধুমাত্র জাহাজের নেভিগেশনের জন্যই নয়, ক্রু মেম্বারদের সুরক্ষার জন্যও দায়বদ্ধ। আপনি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে দেখলে মেরিন ইঞ্জিনিয়াররা জাহাজের খেয়াল রাখেন,
জাহাজ মেইনটেইন করেন, আর হারবারে যে সমস্ত ডকিং আর আনডকিং অ্যাক্টিভিটি চলে সেগুলির জন্য দায়ী। এবার মার্চেন্ট নেভির কয়েকটি সুবিধা আর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। অবশ্যই মার্চেন্ট নেভিতে যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি সারা বিশ্বে ভ্রমণ করতে পারবেন। আজ বেশিরভাগ জিনিসপত্র যেগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করা হয় সেগুলি কিন্তু আকাশপথে নয়, জাহাজের মাধ্যমেই করা হয়। তাই ছাত্ররা সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারবে, এটাই হলো সবচেয়ে বড় সুবিধা। আপনি এমন একটি জায়গায় কাজ করতে পারবেন যেখানে আপনার রোজগারের একটি অংশ থেকে ট্যাক্স যারা ল্যান্ডে কাজ করেন তাদের থেকে একটু অন্যরকমভাবে কাটা হয়। আমরা যারা ল্যান্ডে কাজ করি তাদের চেয়ে একটু অন্যরকমভাবে ট্যাক্স কাটা হয়। আপনি অনেকটা টাকা বাঁচাতে পারেন, কারণ কাজে থাকাকালীন আপনার নিজের লজিং আর ফুডিংয়ের জন্য খরচ করতে হবে না। আপনি আরও দেখবেন যে মার্চেন্ট নেভির বিভিন্ন সুযোগ সুবিধার দৌলতে আপনার লাইফস্টাইলের অন্যান্য অনেক দিকেরই উন্নতি ঘটছে। চ্যালেঞ্জগুলির মধ্যে কয়েকটি হলো, এটি একটি হাই রিস্ক জব, কারণ আপনার নিজের সুরক্ষার বিষয় আছে। এই জায়গায় যাওয়ার আগে আপনাকে যথেষ্ট ট্রেনিং নিতে হবে। মার্চেন্ট নেভির ক্ষেত্রে অনেক কোর্সই, যেমন নটিক্যাল সায়েন্স হোক বা মেরিন ইঞ্জিনিয়ারিং, যতক্ষণ না ছাত্রছাত্রীরা সরকারি প্রোগ্রাম দ্বারা সাবসিডাইজ করা কোর্সে ভর্তি হচ্ছে, সেই কোর্সগুলির কয়েকটি কিন্তু বেশ খরচ সাপেক্ষ আর কম্পিটিটিভ। আর অবশ্যই আপনাকে পরিবার ছেড়ে অনেকটা সময় বাইরে থাকতে হবে। তবে আরেকটি সুবিধে হলো, এই কেরিয়ারে কিন্তু আপনি একসাথে কয়েক মাসের ছুটি পেতে পারেন। এখন শিক্ষকতা ছাড়া আমার আর খুব একটা কোনো কেরিয়ারের কথা জানা নেই যেখানে আপনি একসাথে 1 বা 2-3 মাসের ছুটি পেতে পারেন। আমি এমন অনেককেই জানি যারা মার্চেন্ট নেভিতে কাজ করার পাশাপাশি অন্যান্য হবি আর ইন্টারেস্ট ধরে রাখেন। এদের কেউ কেউ মাউন্টেনিয়ারিং করেন, যেখানে পর্বত অভিযানের প্রস্তুতিতেই কয়েক মাস সময় লাগতে পারে। অভিযান শেষ করতেও কয়েক মাস সময় লেগে যেতে পারে। সুতরাং আপনার অন্যান্য হবি বা ইন্টারেস্টও মার্চেন্ট নেভিতে কেরিয়ার তৈরি করার পাশাপাশি চালিয়ে যেতে পারবেন, যদি আপনি একসাথে কয়েক মাসের ছুটি জড়ো করতে পারেন। এছাড়াও আরেকটি চ্যালেঞ্জ থাকতে পারে যে, যেহেতু এই কাজে একজনকে অনেকটা লম্বা সময় জাহাজে থাকতে হয়, তাই এক্ষেত্রে খুব ভালো সাঁতারু হওয়া, শারীরিকভাবে অত্যন্ত ফিট থাকা, নিয়মিত ফিটনেসের জন্য সময় দেওয়াটা আবশ্যক। এখন নিজেদের যত্ন না নিলে জীবনের ঝুঁকি থেকে যেতে পারে, আর এই কাজে অনেক রকমের বিপদের ঝুঁকিও থাকে। এখন নটিক্যাল সায়েন্স, মেরিন ইঞ্জিনিয়ারিং আর মার্চেন্ট নেভিতে লজিস্টিক্সের অন্যান্য দিকগুলি বুঝে নিতে আমরা কেরিয়ার পোর্টাল দেখে নেব। পোর্টালে আপনাদের আবার স্বাগত। মার্চেন্ট নেভিতে রয়েছে নটিক্যাল সায়েন্স, মেরিন ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক্স ম্যানেজমেন্ট আর অন্যান্য স্পেশালাইজেশন এরিয়া, যেমন নেভাল আর্কিটেকচার ইত্যাদি। আপনি মার্চেন্ট নেভি নিয়ে পড়াশোনা করতে চাইলে ছাত্রদের ক্লাস 11-12-এ ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স নিতে হবে, আর তারপর মার্চেন্ট নেভি বা মেরিন ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডারগ্র্যাড বা নটিক্যাল সায়েন্সে আন্ডারগ্র্যাড করতে হবে। মেরিন ইঞ্জিনিয়ারিং আর নটিক্যাল সায়েন্স নিয়ে পড়ার জন্য IMU-CET অর্থাৎ ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্টের মতো এন্ট্রান্স এক্সাম দিতে হবে। আর যদি তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তাহলে আগে যেরকম বলা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েও এই কোর্স করার অপশন পাওয়া যাবে। এখন মার্চেন্ট নেভি আসলে কি? সাধারণত আমরা যে জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করি সেগুলির বেশিরভাগই আকাশপথে হয় না। এই জিনিসগুলির একটি বড় অংশ সমুদ্রপথে ট্রান্সপোর্ট করা হয়। এখন এয়ার ট্রাভেল বা আকাশপথে ট্রান্সপোর্ট করাটা যেহেতু বেশ ব্যয়বহুল, তাই অনেক বেশি পরিমাণ জিনিসপত্র বা ভারী জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টের ক্ষেত্রে সমুদ্রপথই হল বেশি জনপ্রিয় মাধ্যম, যেখানে থাকতে পারে কাঁচামাল, রিসোর্স, তেল, বড় বড় মেশিন, গাড়ি ইত্যাদি। যার জন্য ট্রান্সপোর্টিংয়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল সমুদ্রপথ। এই কেরিয়ারে অনেক ক্ষেত্রেই পুরুষদের প্রাধান্য থাকলেও আমরা দেখেছি যে অর্গানাইজেশনগুলি এখন এই জায়গায় মহিলাদের কাজের জন্য বিশেষ ব্যবস্থা তৈরি করে দিচ্ছে। সুতরাং এটি সেই রকম কেরিয়ারগুলির একটি যেখানে প্রোগ্রাম কমপ্লিট করার ঠিক পরেই ছাত্ররা চাকরির জন্য অনেক অপশন পেয়ে যায়। এখানে মাইনে অন্যান্য অনেক কেরিয়ারের তুলনাতেই অনেকটা বেশি। এর কারণ মূলত মার্চেন্ট নেভি এরিয়ায় কাজের ঝুঁকি বেশি আর কাজটাও কষ্টসাধ্য। এখন মেরিন ইঞ্জিনিয়ারিং আর নটিক্যাল সায়েন্স এই দুটি হলো আসলে দুটি ভিন্ন ধরনের ডিসিপ্লিন। এখন এদের কাজের দায়িত্বের মধ্যেও বেশ ফারাক থাকে।
একজন মেরিন ইঞ্জিনিয়ার জাহাজের মেশিনপত্রের দেখভাল করেন, ডকিং আনডকিং সিস্টেম দেখাশোনা করেন, আর জাহাজের সংরক্ষণ আর মেইনটেনের মেথডগুলিও বোঝেন। আর নটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছে এরকম একজন অন্যদিকে নেভিগেশনের দিকগুলি দেখেন। সুতরাং নটিক্যাল সায়েন্সের জন্য একজনের সামনের রাস্তা হল জাহাজের ক্যাপ্টেন হওয়া। এটাই হবে সর্বশেষ রোল, যেখানে জাহাজের ক্যাপ্টেন নেভিগেশন আর জাহাজের সমস্ত মেম্বারদের সুরক্ষার জন্য দায়ী। আর মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ আরও বেশি করে জাহাজের মেশিনপত্রের মেইনটেনেন্স, যেখানে তিনি ওই জাহাজের চিফ ইঞ্জিনিয়ার হতে পারবেন। তাহলে এই হলো দুই প্রকারের ভূমিকা। এখন এগুলি পুরোপুরি নির্ভর করবে তাদের পছন্দের বিষয়গুলির উপর, তাদের এক্সপার্টিজের উপর। তাহলে মেরিন ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে আপনি দেখবেন এখানে ডেসক্রিপশনও উল্লেখ করা আছে। ডেক অফিসার হলো সাধারণত যে ওভারঅল নেভিগেশনের জন্য দায়ী, যেমনটা আমরা আগেই বলেছি। মানে এটা হলো নটিক্যাল সায়েন্সেস। আর ছাত্র তাদের দায়িত্বগুলি সম্পর্কে জেনে বুঝে নেওয়ার পর তারা কিসে বেশি আগ্রহী তার উপরে ভিত্তি করে তারা এই এরিয়াগুলি নিয়ে পড়া শুরু করতে পারে। শিক্ষাগত প্রয়োজনীয়তা 16 থেকে 18 বছরের মধ্যে, একদম ছেলেবেলার পড়াশোনা থেকে শুরু করে কোর্স শেষ হওয়া অবধি। এখানে কয়েকটি রোল মডেলের উল্লেখ করা হয়েছে। জব অপরচুনিটি আর কাজের পরিবেশ সম্পর্কেও সবকিছু এখানে ডিটেইলে দেওয়া রয়েছে। এখন মার্চেন্ট নেভির দিক থেকে দেখলে সবচেয়ে ইন্টারেস্টিং দিকগুলি হল যে কাজের সূত্রে সারা বিশ্ব ভ্রমণ করা যাবে, তবে আপনাকে পরিবার ছেড়ে থাকতে হবে আর বেশিরভাগ সময়ই আপনি সমুদ্রে থাকবেন। ফলে সি সিকনেস হওয়ার সম্ভাবনাও থাকবে। সেই জন্যই শারীরিকভাবে ফিট থাকা, সুরক্ষা বিষয়ক নিয়ম মেনে চলতে পারা, নিয়মিতভাবে এই জাতীয় বিভিন্ন সুরক্ষা প্রোটোকলের নলেজগুলি সম্পর্কে আপগ্রেডেড আর আপডেটেড থাকা, বিভিন্ন যন্ত্রপাতি আর মেশিন ম্যানেজ করার নিয়ম জেনে রাখা মার্চেন্ট নেভিতে কেরিয়ার করার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সুতরাং জব প্রোফাইল, মূল ভূমিকা আর দায়িত্বগুলি সব এখানে বিশদে দেওয়া রয়েছে। প্রয়োজনীয় দক্ষতার ক্ষেত্রে ছাত্রদের অনুসন্ধানী অর্থাৎ গবেষণামুখী, বাস্তববাদী, হাতে কলমে কাজ করার ইচ্ছা থাকতে হবে, কনভেনশনাল হতে হবে আর একটা সেট প্যাটার্ন মেনে চলতে পারতে হবে। ক্ষমতার মধ্যে থাকবে অ্যাবস্ট্রাক্ট আর ডিডাকটিভ রিজনিং থেকে শুরু করে রিটেন কম্প্রিহেনশন, ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি, ফিজিক্যাল সায়েন্স, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাক্টিভ লিসেনার হওয়া। এই সমস্ত এরিয়াতে ফোকাস করতে হবে। আর অবশ্যই এখানে পার্সোনালিটি এরিয়াগুলিরও উল্লেখ করা হয়েছে। ওয়ার্ক অ্যাক্টিভিটির মধ্যে থাকবে একজন ফ্রেশারকে প্রতিদিনের কি কি কাজ সেগুলি বুঝিয়ে দেওয়া, তবে এই ভূমিকাগুলিও কাজের দায়িত্বের সাথে আর সময়ের সাথে সাথে কি ধরনের কাজ করতে হচ্ছে সেই অনুযায়ী বদলে যাবে। এটি হলো সেই ক্যারিয়ারগুলির একটি যেখানে সায়েন্স আর ম্যাথামেটিক্সের প্রতি ভালোবাসাই জরুরি নয়, ছাত্রদের ডিজাইন করতে, আঁকতে, স্কেচ করতে আর বিল্ডিংগুলির উপযোগিতা বুঝতে হবে। একজন আর্কিটেক্ট হলেন এমন একজন যিনি সিভিল ইঞ্জিনিয়ারদের চেয়ে অনেকটাই আলাদা। একজন সিভিল ইঞ্জিনিয়ার একটি বিল্ডিংয়ে কি কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হবে সেসব আর বিল্ডিং কিভাবে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি ঠিক করবেন। অন্যদিকে একজন আর্কিটেক্ট ব্যবহারকারীদের উপর ভিত্তি করে বিল্ডিংয়ের ডিজাইনগুলি তৈরি করেন, আর প্ল্যান এক্সিকিউট করাটা হয়ে যায় সিভিল ইঞ্জিনিয়ারের কাজ। দিল্লির মতো বিশ্বের প্রাচীনতম শহরগুলিতে দেখবেন কত রকমের আধুনিক বিস্ময়কর নির্মাণ, আর এই সব বিস্ময়কর নির্মাণ আমাদের পূর্বপুরুষদের সময়কাল থেকে রয়ে গিয়েছে। এর জন্য দুর্দান্ত স্থাপত্যের বৈশিষ্ট্যগুলিকে ধন্যবাদ। যেমন হাওয়া মহল। উদাহরণস্বরূপ রাজ্য জুড়ে বেশ কিছু স্কুল আছে যেখানে দেখবেন আর্কিটেকচার কত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এখন যেসব ছাত্রছাত্রী সায়েন্স আর ম্যাথামেটিক্স ভালোবাসে তারা অবশ্যই প্রথম কেরিয়ার অপশন হিসেবে আর্কিটেকচারের দিকেই জোর দেয় না, তবে কিছু কিছু ক্রিয়েটিভ ছেলেমেয়ে আছে যারা এই অপশন নিয়ে ভাবে, তবে এখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় এলিমেন্টগুলি হয়তো পছন্দ করে না। যেমন আজ একজনকে ভারতে আর্কিটেকচার নিয়ে পড়তে হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স হলো তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নাটার মতো এন্ট্রান্স এক্সামের জন্য আবেদন করতে হবে, এটা হলো ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ফর আর্কিটেকচার। আর জেইর পেপার 2 যেখানে শুধু আর্কিটেকচারই নয় আরবান প্ল্যানিংয়ের অপশানও দেওয়া হয়। এবার কয়েকটি সুবিধে দেখে নেব। আর্কিটেকচার হলো এমন একটি জায়গা যেখানে একজন আর্কিটেক্ট হিসেবে আপনার সৃজনশীলতা, আপনার ডিজাইন, আপনার চারদিকের লক্ষ লক্ষ মানুষ দেখতে পাবেন।
অন্যদিকে এর চ্যালেঞ্জ হলো নিজেকে প্রতিষ্ঠিত করতে আপনার হয়তো কয়েক বছর সময় লেগে যাবে। এর জন্য দরকার নিখুঁত ট্রেনিং। ডিজাইনে সাহায্য করার জন্য বিভিন্ন রকমের টুল রয়েছে, তবে এমন কিছু কিছু থিওরিটিক্যাল কনসেপ্টও রয়েছে যেগুলি কোর্স শুরু করার আগেই একজনের জেনে নেওয়া জরুরি। এখন এটা খুবই পরিষ্কার যে আপনাকে নাটা পেপারের জন্য প্রস্তুতি নিতে হবে, যেখানে আপনার পার্সপেক্টিভ ড্রয়িংয়ের মতো কনসেপ্ট রয়েছে, আপনার এন্ট্রান্স এক্সামে আর্কিটেকচারাল জিকের মতো কনসেপ্ট আছে, বা আপনি যদি জেইই পেপারে বিজ্ঞানের উপর কিছু প্রশ্ন করা হয়েছে। তাই আর্কিটেকচার এমনই একটি জায়গা যা আপনি তখনই দেখতে পারেন যদি আপনার এমন ছাত্রছাত্রী থাকে যারা এর সৃজনশীলতার দিক এবং সায়েন্স ও ম্যাথামেটিক্স এই দুই দিকেই আগ্রহী। এবার একটু ভালো করে বোঝার জন্য কেরিয়ার পোর্টালটি দেখি। পোর্টালে আবার স্বাগত। এখন আর্কিটেকচার নিয়ে কথা বলবো। ছাত্রছাত্রীদের কাছে এই কেরিয়ারগুলি ব্যাখ্যা করার সময় সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কথা বলাটাও জরুরি। যদিও কাজের স্কোপ আর কাজের ক্ষেত্রের দিক থেকে আর্কিটেকচার এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বেশ একরকম বলেই মনে হয়, কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রেই ইনফ্রাস্ট্রাকচার নিয়েই কাজ করে। তবে একজন আর্কিটেক্ট হলেন এমন একজন যিনি বিল্ডিং নির্মাণের জন্য ডিজাইন এবং পরিকল্পনা করেন। একজন সিভিল ইঞ্জিনিয়ার হলেন এমন একজন যিনি সেই পরিকল্পনাটি কার্যকর করেন। যদিও আমরা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গভীরতায় যাইনি, আমরা এখানে পার্থক্যগুলি নিয়ে আলোচনা করব। সুতরাং একজন সিভিল ইঞ্জিনিয়ার যেখানে কাজ করেন ফাউন্ডেশনের গভীরতা, সিমেন্টের প্রকার, টিএমটি রড এবং অন্যান্য উপকরণ নিয়ে যা একটি বিল্ডিং নির্মাণে ব্যবহৃত হয়, তিনি বিল্ডিংয়ের কাঠামোগত ইন্টিগ্রিটি, লোড বিয়ারিং দেয়াল কতদূর ওঠা উচিত তার উপর বেশি মনোযোগ দেন। উদাহরণস্বরূপ একজন আর্কিটেক্ট কারা কনস্ট্রাকশনটি ব্যবহার করছে, বা কারা বিল্ডিংয়ের ভিতর বসবাস করছে, বা কারা বিল্ডিংটি ব্যবহার করছে তার উপর বেশি মনোযোগ দেন। সুতরাং আপনাকে উদাহরণ দিলে আপনি লক্ষ্য করবেন যে বেশিরভাগ স্কুলেই করিডোর, সিঁড়িগুলি রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বা বাড়ির তুলনায় অনেক বেশি চওড়া হয়। এর প্রধান কারণ হলো একটি বড় কমপ্লেক্সের বাসিন্দাদের তুলনায় একটি স্কুলে একসঙ্গে বেশি সংখ্যক ছাত্রছাত্রী হাঁটাচলা করে। সুতরাং এটি হলো একটি উদাহরণ যে একজন আর্কিটেক্ট কিভাবে তার ব্যবহারকারীদের উপর ভিত্তি করে একটি স্ট্রাকচারের পরিকল্পনা করেন। সুতরাং আর্কিটেকচারের পাথওয়ে অনুযায়ী ভারতের বেশিরভাগ আর্কিটেকচারাল কলেজেই যে দুটি এন্ট্রান্স এক্সাম দিতে হয় সেগুলির জন্য ক্লাস 11 এবং 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথস পড়তে হবে। প্রথমটি অবশ্যই জেইই পেপার 2, যা আইআইটি সহ প্রায় 35-40% কলেজে বিবেচনা করা হচ্ছে। আইআইটির জন্য দরকার জেইই পেপার 2, আর আর্কিটেকচারাল আইআইটি রুরকি এবং খড়গপুরের যোগ্য হওয়ার জন্য দরকার জেইই পেপার 2 আর আর্কিটেকচারাল অ্যাপটিটিউড টেস্ট। আর্কিটেকচার নিয়ে পড়ার ক্ষেত্রে আরেকটা এন্ট্রান্স এক্সামকে বলা হয় নাটা, যা হলো ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ফর আর্কিটেকচার। উভয় ক্ষেত্রেই কিছু মিল রয়েছে, যেখানে অবশ্যই আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস। নাটার এন্ট্রান্স টেস্টেই রয়েছে ড্রয়িং, ম্যাথমেটিক্স, আর্কিটেকচারাল জিকে আর কিছু স্পেশাল রেকগনিশন প্রশ্নের এলিমেন্ট। জেইই লেভেলেও একই রকম কিছু এলিমেন্ট রয়েছে। এগুলির জন্য ছাত্রদের প্রস্তুত হওয়ার সময় আমরা স্যাম্পল পেপার দেখে নেওয়ার পরামর্শ দেব। সুতরাং 11-12 ক্লাসের পরে আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইন্টেরিয়ার ডিজাইনের উপর একজন ছাত্র 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা করতে পারে। ক্লাস 10-এর ঠিক পরেই তারা নাটা এক্সামে বসতে পারে। সুতরাং এটি হলো একটি পথ, আর বাকি সবগুলি হলো আর্কিটেকচারে যাওয়ার বিভিন্ন পাথওয়ে যেগুলি আমি এখানে বললাম। এটা একটি 5 বছরের ডিগ্রি প্রোগ্রাম। এখানে ভারতীয় টাকায় রোজগারের পরিমাণও উল্লেখ করা হয়েছে। ভারতীয় টাকায় খরচের পরিমাণও দেওয়া রয়েছে, তার সাথে ফিউচার প্রসপেক্টও। যেহেতু বিল্ডিং বানানোর জন্য আর সেগুলি প্ল্যান করার জন্য সবসময় লোকজনের দরকার হবে, তাই ফিউচার প্রসপেক্ট আর সুযোগ সুবিধাও বাড়তে চলেছে। এখানে অ্যাভেলেবেল স্পেশালাইজেশনগুলি উল্লেখ করা হয়েছে। এখন এই স্পেশালাইজেশনগুলি হয়তো আন্ডারগ্র্যাড লেভেলে পাওয়া যাবে না, এগুলি হয়তো পোস্ট গ্র্যাড লেভেলে পাওয়া যাবে। এখানে রোল মডেলগুলি বলা হয়েছে। রোল মডেলগুলির উল্লেখ করার কারণ হলো যাতে স্টুডেন্টরা তাদের জার্নি আর তাদের জীবনের কথা জানতে পারে আর বুঝতে পারে যে তারা কী ধরনের রাস্তা বেছে নিতে চলেছে। জব অপরচুনিটির মধ্যে রয়েছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে শুরু করে হাউজিং আর আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে শুরু করে রেলওয়ে, রিয়েল এস্টেট ফার্ম ও আর্কিটেকচারাল ফার্ম অবধি। এই সব রকম সংস্থাই আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেমেয়ে হায়ার করে। আমরা এখন দেখছি যে গেম ডিজাইন কোম্পানিগুলিতেও লেভেল ডিজাইনের জন্য অনেক আর্কিটেক্ট হায়ার করে। এখানে জব প্রোফাইল উল্লেখ করা হয়েছে। প্রয়োজনীয় দক্ষতাগুলি হল আর্টিস্টিক, রিয়েলিস্টিক আর এন্টারপ্রাইজিং হতে হবে, একজনকে ক্রিয়েটিভ হতে হবে, হাতে কলমে কাজ করার আগ্রহ থাকতে হবে আর ভালো পারসুয়েডার হতে হবে।
এখানে এবিলিটি, পার্সোনালিটি আর নলেজের ধরনগুলি উল্লেখ করা হয়েছে। ডেইলি অ্যাক্টিভিটি অন্ততপক্ষে ফ্রেশারদের জন্য এখানে বিশদে বলা হয়েছে, যাতে কাজের জায়গায় কী ধরনের দায়িত্ব নিতে হবে সে সম্পর্কে ছাত্রদের মধ্যে ধারণা তৈরি হয়। আমরা এখনো অবধি অ্যাপ্লিকেশন সায়েন্স নিয়ে কথা বলেছি, এবার গবেষণা ভিত্তিক সায়েন্সের কথাও জেনে নেওয়া যাক। আমি আগে যেমনটা বলেছি যে আপনার অনেক স্টুডেন্টই হয়তো খুবই কৌতূহলী, তারা এমন কেরিয়ার বাঁচতে চাইবে যেখানে আরও বেশি জানা যায়। তারা আজকের এমন কোনো সমস্যার সমাধান করতে চায় যার সমাধান হয়তো এই মুহূর্তে নেই। এই ধরনের স্টুডেন্টরাই হয়তো অ্যাস্ট্রোফিজিক্সে কেরিয়ার গড়তে চাইবে। মানব জাতি হিসেবে আমরা সবসময় নক্ষত্র, মহাকাশ ইত্যাদি নিয়ে আকৃষ্ট হয়ে এসেছি। আমরা দেখছি যে অনেক সংস্থাই স্পেস ট্রাভেলে ইনভেস্ট করছে, যাতে সাধারণ মানুষের কাছে স্পেস ট্রাভেলকে আরও বেশি সহজলভ্য করে তোলা যায়। কে বলতে পারে আমরা হয়তো মঙ্গল গ্রহে কলোনিও তৈরি করে ফেলব। এখন চলে যাব মেটেরিয়াল সায়েন্সে। গাড়ি চালাবার সময় আমরা যে ধরনের সিট বেল্ট ইউজ করি, বুলেট প্রুফ ভেস্টের জন্য কেভলার ব্যবহার করা হয়, কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য আজ যে মেটেরিয়াল ইউজ করা হচ্ছে সেখানেও আপনি মেটেরিয়াল সায়েন্সের প্রয়োগ দেখবেন। মেটেরিয়াল সায়েন্স কিন্তু একটা কারণ যে আজ আমাদের কাছে নানান ধরনের টেক্সটাইল, বিভিন্ন ধরনের মেটেরিয়াল রয়েছে। এমনকি ঘরে দৈনন্দিন জিনিসপত্রেও আপনি মেটেরিয়াল সায়েন্সের একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। যেমন নন স্টিকওয়্যারে আমরা মেটেরিয়াল সায়েন্সের ব্যবহার দেখতে পাই। আপনি যদি নন স্টিকওয়্যারগুলি দেখেন, আপনি দেখবেন সেটিও মেটেরিয়াল সায়েন্সের একটি অ্যাপ্লিকেশন। আপনি জামাকাপড় প্রেস করার জন্য একটি আয়রন বানাতে যান বা খাবার তৈরি করার জন্য ফ্রাইং প্যান বানান, সেখানেও দেখবেন টেফলনের ব্যবহার। এবারে চলে যাব এই একই ক্লাস্টারের মধ্যে পড়ে এরকম অন্যান্য রিসার্চ এরিয়াগুলিতে। আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স দেখতে পারেন ন্যানো টেকনোলজিও। এই ন্যানো টেকনোলজি হলো মূলত ছোট্ট জিনিসের মধ্যে সায়েন্সের অ্যাপ্লিকেশন। এখন আপনি যদি দেখেন যে আজ কিভাবে ওষুধ তৈরি হচ্ছে, যে ওষুধগুলি আপনার শরীরের ভিতরে প্রবেশ করবে, আপনার সেলফোনের সাথে কমিউনিকেট করে বলে দেওয়া যাবে যে আপনার শরীরের এই মুহূর্তের কন্ডিশন কি বা পরের পিলটা আপনাকে কখন নিতে হবে, সেখানেও একটি গবেষণা চলছে। কিংবা ধরুন খুব ছোট্ট একটি রোবট বা প্লেনগুলি যেভাবে এখন পেইন্ট করা হচ্ছে, যাতে অনেক দূরের সফরেও যাত্রীরা জেট ল্যাগড বা টায়ার্ড ফিল না করেন। অথবা আমরা আমাদের ডিটারজেন্টও যেভাবে তৈরি করছি, সেখানে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। আজকে আমার জামা কাপড়ও, সে রিঙ্কেল ফ্রি শার্টই হোক বা আমার পরার চশমায় স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট লেন্সই হোক, এই সবই হলো ন্যানো টেকনোলজির অ্যাপ্লিকেশন। এখন এই ন্যানো টেকনোলজির কয়েকটি সুবিধে সম্পর্কে আলোচনা করছি। অবশ্যই সমাজের একটা বিরাট বড় কোনো প্রবলেম যেটার সলিউশন এখনো নেই, সেটা বের করতে পারবেন আপনি। সেখানে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারবেন, যেটা ধরে নেওয়া যেতে পারে সায়েন্স আর ম্যাথমেটিক্সের মধ্যেই। এই সলিউশনগুলি বের করার ক্ষেত্রে কয়েকটি চ্যালেঞ্জ হলো যে এগুলি বের করতে অনেকটা সময় লেগে যেতে পারে। অ্যাপ্লিকেশন সায়েন্সের তুলনায় রিসার্চের দুনিয়ায় আপনার কেরিয়ারের সুযোগ অনেকটাই কম। যেমন আজ রিসার্চ আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে যত মানুষের প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন ডাক্তার আর ইঞ্জিনিয়ারের। সুতরাং রিসার্চের দিকে দেখলে দেখা যাবে যে এখানে ছাত্রদের কাজ পেতে হলে অনেকগুলি বছর পড়াশোনা করতে হবে। যেমন ধরুন, ইঞ্জিনিয়ারিং হলো প্রফেশনাল কোর্স, এমবিবিএস একটি প্রফেশনাল কোর্স যেখানে কলেজ থেকে বেরিয়ে চাকরি পাওয়া যায়। সেখানে রিসার্চ হলো এমন একটি জায়গা যেখানে ছাত্ররা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমনকি কখনো কখনো পিএইচডি শেষ করে তবে একটি যথাযোগ্য কেরিয়ার তৈরি করতে পারবে। এখন কয়েকটি ইন্টারডিসিপ্লিনারি কেরিয়ার দেখে নেব। এটি বলার সময় আমি বলতে চাইছি যে এর জন্য শুধুই ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সের দরকার নয়, এর জন্য চাই বায়োলজি বা লাইফ সায়েন্সেরও অতিরিক্ত এক্সপার্টিস। এই কয়েকটি এরিয়া হলো এনভায়রনমেন্টাল সায়েন্স আর এগ্রিকালচারাল টেকনোলজি। এখন এনভায়রনমেন্টাল সায়েন্সের মধ্যে আপনি দেখবেন যে এটি একটি ইন্টারডিসিপ্লিনারি এরিয়া, কারণ এর জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, লাইফ সায়েন্স সিস্টেম আর সেগুলি জীবনে সাধারণভাবে কিভাবে প্রভাব ফেলে সেটা বুঝতে হবে। এই রকমই এগ্রিকালচারেও। তবে আমি এটিকে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে আলাদা করে আলোচনা করতে চাই। আমি আরও যেটা নিয়ে কথা বলবো যে ভারতের মতো দেশেও প্রযুক্তি এগ্রিকালচারকে কতটা উন্নত করে তুলেছে। তাহলে দেখবেন যে একটি সেন্সর মাটির ভিতরে ঢুকে গিয়ে মাটির নিউট্রিশন ভ্যালু বলে দিচ্ছে, সেখানকার আর্দ্রতার লেভেল বলে দিচ্ছে, আর কৃষকদের সেখানে ভালো চাষের জন্য আরও ঠিক কীরকম নিউট্রিয়েন্ট দিতে হবে সেটাও বলে দিচ্ছে। ভারতের কিছু কিছু এলাকায় আজ ড্রোন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যাতে কৃষকরা আরও ভালো করে কার্যকরভাবে কীটনাশক ছড়িয়ে দিতে পারেন। বিশ্বের বিভিন্ন এলাকায় জমিতে বীজ ছড়িয়ে দেওয়ার জন্য প্লেনও ব্যবহৃত হচ্ছে। এরকম কিছু এরিয়াও আছে যেখানে এই টেকনোলজির জন্য কৃষকদের জীবন আরও বেশি সহজ হয়ে উঠেছে। এর জন্য ফসল ফলানো আরেকটু বেশি কার্যকর হয়েছে।
আর এই সিস্টেমগুলিকে কিভাবে আরও উন্নত করে তোলা যায় সে সম্পর্কে আমাদের অনেক তথ্যও দিয়েছে। এখন এই ক্ষেত্রের সুবিধা আর চ্যালেঞ্জগুলি দেখে নেওয়া যাক। সুবিধার মধ্যে রয়েছে এগ্রিকালচারাল ক্ষেত্রে প্রচুর স্কোপ। এটি এমন একটি এরিয়া যাতে আপনি যেখানেই যান না কেন, যতদিন মানুষের অস্তিত্ব রয়েছে ততদিন আপনাকে ফসল ফলাতেই হবে, আর ফলন বাড়াতে আপনাকে সিস্টেমও তৈরি করতেই হবে। আর আপনি যদি এনভায়রনমেন্টাল সায়েন্সও দেখেন, আপনি সেখানে থাকুন বা নাই থাকুন, আপনাকে পরিবেশের যত্ন নিতেই হবে। আর এটি কোনো সিক্রেট নয়, আমরা অনেক বছর ধরেই পরিবেশের বিষয়ে আলোচনা করে আসছি। এটা এমন একটি জায়গা যেখানে আমাদের আরেকটু ফোকাস করতে হবে। সুতরাং এনভায়রনমেন্টাল সায়েন্সেও অনেক সুযোগ রয়েছে, যেখানে আপনি যে সমস্ত ছাত্রছাত্রীর কাউন্সেলিং করেন তারা আগামীর জন্য পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে পারবে। তবে এই জায়গাগুলিতে কয়েকটি চ্যালেঞ্জও রয়েছে। এই জায়গাগুলির অনেকটাই ইন্টারডিসিপ্লিনারি, অর্থাৎ আমাদের কোর্স কারিকুলামগুলি আজকে যে সমস্ত পরিবর্তন ঘটেছে সেগুলির সাথে এখনো পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং একজন ছাত্র সাধারণত এগ্রিকালচারাল সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিং সায়েন্সে যেতে পারে, আর তারপরে দেখা যাবে যে এই কোর্সগুলি মাস্টার্স লেভেলে বা পিএইচডি লেভেলে গিয়ে কিভাবে একসাথে মার্জ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের কাছে খুব লিনিয়ার কোনো রাস্তা নেই যাতে একজন ছাত্র গবেষণার দিকে যেতে পারে। একজন ছাত্রের অনেক বেশি আত্মসচেতন থাকতে হবে, তাদের একাডেমিক ক্ষমতা সম্পর্কে অনেক ভালো ধারণা থাকতে হবে, যাতে তাদের এই সফর অনেক বেশি মসৃণ হয়ে ওঠে। আর সেই সফরে একজন কেরিয়ার গাইড হিসেবে আপনারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।